সুপ্রিয় ছাত্রছাত্রী মণ্ডলী, এইচআর টিভির পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাস। অনার্সের নন ক্রেডিট ইংলিশে প্যাসেজের উত্তর আমরা কিভাবে পড়ব, সহজে কিভাবে প্যাসেজের উত্তর করতে পারি, আজকে মূলত আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যদি সাজেশন করে পড়ার চেষ্টা করি তাহলে প্যাসেজ আদৌ কোনো দিন কমন আসবে কি না এটা বলা সম্ভব না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যদি আসেও প্রশ্ন হয়তো প্যাসেজটা আসলো কিন্তু প্রশ্ন হয়তো সেরকম থাকবে না, এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। একটি প্যাসেজ আসবে, লেখা থাকবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ, মোস্ট ম্যান লং ফর ওয়েলথ, বেশিরভাগ মানুষ সম্পদের পিপাসু। ওয়েলথ দে থিঙ্ক, তারা চিন্তা করে ব্রিংস হ্যাপিনেস, তারা ভাবে যে সম্পদ মনে হয় মানুষকে সুখী করে থাকে বা শান্তি আনয়ন করে থাকে। বাট কিন্তু অফেন প্রায় ওয়েল ব্রিংস এ গ্রেট ডিল অফ ওয়ারি উইদাউট মাস হ্যাপিনেস, প্রচুর হ্যাপিনেস ছাড়াই দুঃখটাই বেশি আনয়ন করে। এ মিলোনিয়ার ইজ এ ভেরি ওয়েল দ্য ম্যান, অফকোর্স একজন মিলোনিয়ার প্রকৃতপক্ষেই কিন্তু খুব সম্পদশালী লোক। বাট কিন্তু হি ইজ গ্রেট ওয়েলথ ইজ অলসো এ গ্রেট রেসপন্সিবিলিটি, কিন্তু তার এই ব্যাপক দায়িত্ব, কিন্তু ব্যাপক সম্পদ কিন্তু ব্যাপক একটা দায়িত্ব। হি মে হ্যাভ মেনি লার্জ এস্টেট অ্যান্ড ফ্যাক্টরিজ, তার অনেক বড় বড় মিল কলকারখানা থাকতে পারে। এস্টেট অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজুয়ালি নিড এ লট অফ অ্যাটেনশন, এস্টেট এবং ফ্যাক্টরিজ চালাতে কিন্তু তার প্রচুর পরিমাণে অ্যাটেনশন প্রয়োজন হয়, কেয়ারি হতে হয়। দেয়ার মে বি ডিসপুটস বিটুইন দ্য মিলোনিয়ার অ্যান্ড হিজ স্ট্রাইকস, এর ফলে বলছে কলকারখানা থাকলে মালিক এবং শ্রমিকের দ্বন্দ্ব সেখানে কিন্তু থাকবে। ইন দিস কেস দ্য মিলোনিয়ার মে লট অফ মানি, এক্ষেত্রে অনেকটা টাকার লস হতে পারে। সাম গ্যাংস্টার মে কিডন্যাপ দ্য মিলোনিয়ার চাইল্ড, কোনো সন্ত্রাসী গ্রুপ তাদের সন্তানদেরকে কিডন্যাপ করতে পারে। অ্যান্ড ডিমান্ড থাউজেন্ড অফ পাউন্ডস টু রিটার্ন, আর হাজার হাজার পাউন্ড কিন্তু দাবি করতে পারে সন্তান ফেরত পাওয়ার জন্য। এ ভেরি রিচ ম্যান ইন স্পাইট অফ হিজ গ্রেট ওয়েলথ মে নট হ্যাভ অ্যান ইজি লাইফ, বলছে যে একজন লোকে প্রচুর সম্পদ থাকার পরও তার জীবনটা ইজি না হতে পারে। হি হ্যাজ মেনি ওয়ারিস, তার অনেক দুঃখ আছে। দিস ওয়ারিস মে বি গ্রেটার দ্যান দ্য ওয়ারিস অফ এ পোর ম্যান, একজন গরিব লোকের চেয়ে তার দুঃখটা বেশি হতে পারে। এরকম একটা প্যাসেজ আমি দ্রুতই পড়লাম। এখান দেখেন দুটো প্রশ্ন বলা হয়েছে, রাইট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস। হোয়াই ডাজেন্ট ওয়েলথ ব্রিং কমপ্লিট হ্যাপিনেস, আমি এখানে ভাগ করে ফেলব। আমরা এই প্রশ্ন থেকে উত্তর লেখার চিন্তা ভাবনা করব যে কিভাবে প্রশ্ন থেকে উত্তর লেখা যায়। এখানে আমরা লিখেছি ওয়েলথ, দেখেন সরাসরি প্রশ্ন থেকে কেটে নিলাম। তারপরে যে ডাজ নট আছে, ডাজ নটটা দেওয়া লাগবে, এটা প্রশ্ন থেকে নিলাম, নিয়ে সাবজেক্টের পরে বসাই দিলাম। ওয়েল ডাজ নট ব্রিং কমপ্লিট হ্যাপিনেস, এ প্রশ্ন কিন্তু প্রশ্ন আছে। এবার অসংখ্য উত্তর আমরা দিতে পারি। হয় আছে বলে বিকজ দেব, বিকজ দিয়ে যে কোনো একটা লিখে দিতে পারি যে ওয়েল ডাজেন্ট ব্রিং কমপ্লিট হ্যাপিনেস বিকজ আমরা এ মিলোনিয়ার ইজ এ গ্রেট এখান থেকে দিতে পারি, বা হি মে অনেক থাকতে পারে দিতে পারি। এখান থেকে আমরা মনে করেন এটা কেটে নিয়ে দিলাম, দেয়ার মে বি ডিসপুট বিটুইন দ্য মিলোনিয়ার অ্যান্ড হিজ স্ট্রাইকস, এটা আমরা কেটে এখানে বসাই দিলাম। অর্থাৎ প্রশ্ন থেকে প্রথমে লিখব, লেখার পরে যেহেতু হয় আছে বিকজ দিয়ে এখানকার সুবিধা মতো একটা সেন্টেন্স দিলাম, তো উত্তর হয়ে গেল। এ পর্যন্তই কিন্তু মূলত অ্যান্সার। আমরা যদি দেখতে পাই তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রশ্ন থেকে সাজাই নিলাম।
হয় থাকার কারণে বিকজ দিলাম, বিকজ দিয়ে জুৎসই একটা সেন্টেন্সকে তারপরে বসাই দিলাম, তো হয়ে গেল। দ্বিতীয়টাও দেখেন হয় দিয়ে প্রশ্ন করা, আর এখানেও দেখেন ডু আছে, ডুর পরের থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। আমরা ডুর পরের থেকে কেটে নিলাম, নিয়ে মনে করেন অ্যান্সার এখান থেকে আমরা লিখব, এমটা বড় হাতের করে দিলাম। মোস্ট মেন লং ফর ওয়েলথ, এখানেও একই ব্যাপার হয় আছে বলে বিকজ নিলাম, বিকজ নেওয়ার পরে দ্বিতীয় সেন্টেন্সটা কেটে নিয়ে লিখে দিলাম। বেশির মানুষ কেন কেন প্রথম সেন্টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে, তাই দ্বিতীয় সেন্টেন্স থেকে উত্তর লিখে দিলাম। এটা ছোট হাতের করে দিতে হবে, তাহলে এটা আমরা দেখতে পেলাম। হয় দিয়ে প্রশ্ন কিভাবে হয় আমরা সেভাবে এখানে উত্তর করলাম। এরকম দুটো প্রশ্ন থাকবে, কখনো তিনটা থাকতে পারে। সাধারণত প্রশ্নগুলো হয় দিয়ে, হট দিয়ে, হাউ দিয়ে বেশি থাকে, এক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে এই এক দাগের প্রশ্নের উত্তর করার রুল আমি বলে দিছি। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব যদি থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড অনুযায়ী ব্যক্তি অব্যক্তি লিখতে হয়। যেমন হু দিয়ে থাকলে হুর ওখানে শুধু ব্যক্তির নাম বসানো লাগবে, আর হট দেওয়া থাকলে হটের ওখানে বস্তুর নাম লিখতে হবে। আমার যে বইটা আছে অনার্সের, এই বইতে আমি মোট 10টা রুল দিছি। 10টা রুল যদি মুখস্থ রাখা যায় তাহলে আমরা এখানে উত্তর করতে পারবো। আমি দুটো প্রশ্নের উত্তর দেখাই দিয়ে কিন্তু মোটামুটি বললাম। এখানে ডু থাকলে কি হবে, ডাস থাকলে উত্তর কেমন হবে, ডিড থাকলে উত্তর কেমন হবে, ডু ডাস ডাট বাদ দে, ডু ডাস ডিড বাদে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে উত্তর কেমন হবে, আমি যার অজাত থাকলে উত্তর কেমন হবে, ইয়েস নো থাকলে উত্তর কেমন হবে, যাবতীয়টা আমি কিন্তু এই মাত্র 10টা রুলের ভিতরে দিছি, যেটা কোশ্চেন এবং অ্যান্সারের ক্ষেত্রে সারা জীবনই মোটামুটি প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এটা দেখলাম। 2 নাম্বার, অর্থাৎ এখানকার বি নাম্বার, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস, এই প্রশ্নটার মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। এটা লেখার জন্য আমি আপনাদেরকে একটু এখানে নিয়ে আসব। এখানে দেখেন আমি লিখেছি রুলস অ্যান্সার অফ দ্য প্যাসেজ 1-এর বি, মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়াস। নিচের দাগ দেওয়া অংশটির পরিবর্তন করলে সহজে উত্তর হয়ে যাবে। তবে যাদের গভীর দক্ষতা আছে তারা প্রথমে নিজেদের মতো করে লিখবে, যদি লিখতে অসুবিধা হয় তাহলে নিচের নিয়ম অনুসরণ করবে। যেমন আমি এখানে বলেছি প্যাসেজটা আগে কি, প্যাসেজ কি প্রোবেলেম নাকি প্যাসেজ পারসন নাকি ইনভেনশন। যদি প্রোবেলেম, পারসন এবং ইনভেনশন না হয় তাহলে ধরে নেব এটা গুড সাইড। খুব সুন্দর করে শোনেন, আমরা এখানে যে প্যাসেজটা পড়েছি, প্যাসেজটা কিন্তু মোস্ট মেন লং ফর ওয়েলথ, ওয়েলথ সম্পর্কিত। এখন আমাদের ভাবতে হবে ওয়েলথ কি প্রোবেলেম, এ কি কোনো ব্যক্তি, পারসন, এটা কি কোনো আবিষ্কার, এই তিনটার কোনোটা না। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে গুড সাইড, এটা হচ্ছে গুড সাইড। আমরা গুড সাইড হিসাবে ধরে নিলাম। প্যাসেজ এইভাবে আগে নির্ণয় করে নিতে হবে। এখানে দেখেন আমরা এখন কিভাবে অ্যান্সার করতেছি। যেহেতু প্রশ্নের পরপরই আমি এটা পেস্ট করলাম এবং এভাবে আমরা অ্যান্সার করব। এই অংশটা রাখার দরকার নাই। তাহলে এটা আসলো মেন আইডিয়া, দ্য সাপোর্টিং আইডিয়াস। মেন আইডিয়া আমাদের এখানে কি হবে বললাম একটু আগে, যেহেতু এটা এ আছে ওয়েলথ, WEALTH, ওয়েলথ, তাহলে ওয়েলথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, তারপরে ইম্পর্টেন্স অফ WEALTH, ওয়েলথ, ইম্পর্টেন্স অফ ওয়েলথ। এরপরে ব্যাড গুড সাইড অফ ওয়েলথ, তারপরে নেসেসিটিস অফ ওয়েলথ। অর্থাৎ আমরা যদি এটাকে বুঝতে পারি কিসে আছে, তাহলে অতি সহজে আমরা কিন্তু এটা লিখতে পারব।
এটা লেখার জন্য কোনো বিষয় না, 4টে বিষয় আমরা মনে রাখবো যে প্যাসেজটা প্রবলেম কিনা, পারসন কিনা, ইনভেনশন মানে আবিষ্কার বিষয়ক কিনা। যদি এর ভিতরে না পড়ে তাহলে ধরে নেব এটা গুড সাইড। আর গুড সাইড মানে হচ্ছে এখানে একটা ফর্মুলা আমি দিয়ে দিছি, মেন আইডিয়া আমি 4টা একটা লিখে দিছি এবং সাপোর্টিং আইডিয়ায় 3টে কলাম লিখে দিছি। শুধু এখানে পরিবর্তন করতে হবে ওয়েলথ, এখানেও ওয়েলথ, এখানেও ওয়েলথ। অর্থাৎ এরকম যদি এখানে এটা না এসে যদি আসতো এখানে এডুকেশন, আমরা এখানে দিতাম শুধু এডুকেশন, এখানেও এডুকেশন, এখানে এডুকেশন। যদি আসতো ক্যারেক্টার, আমরা এখানে দিতাম ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার। এটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, যেমন মনে করেন ওয়েলথ অ্যান্ড ইট সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স অফ ওয়েলথ, ব্যাড গুড সাইডস অফ ওয়েলথ, নেসেসিটিস অফ ওয়েলথ। তাহলে বি নাম্বার মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, এটার উত্তর করার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন না, শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে ওই 4টা পয়েন্টের কোন ক্যাটাগরিতে পড়তেছে, তাহলে আমরা সহজে উত্তর করতে পারব। এবার আমি সি নাম্বারটা রেখে ডি নাম্বারের দিকে একটু মনোযোগ দিচ্ছি। ডি নাম্বারে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। এখন এখানে যেরকম আছে ঠিক এই অংশটাও আমরা কেটে নিতে পারি। আমরা এই অংশটাই কেটে নিলাম, নিয়ে এখানে অ্যান্সার লিখতে পারি। খেয়াল করেন এই হট বাদে ইজিত থেকে এই পর্যন্ত কেটে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। বলছে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্সে আসলাম। এখানকার লাস্ট সেন্টেন্স হচ্ছে দিস ওয়ারিজ মে বি গ্রেটার দ্যান দ্য ওয়ারিজ অফ এ পোর ম্যান। একটা নাউনকে কিওয়ার্ড বানাতে হবে। দিস ওয়ারিজ মে বি গ্রেটার দ্যান দ্য ওয়ারিজ অফ এ পোর ম্যান। ওয়ারি হতে পারে, কারণ ওয়ারি এর ভিতরে 2বার আছে। যদি কেউ ম্যান মনে করে তা ম্যানের চেয়ে ভালো হবে ওয়ারি, তাই আমরা এখানে ওয়ারিটা লিখে দিলাম, WARRY। তাহলে কি হলো বন্ধুরা, ওয়ারি ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। তারপর কিন্তু আমরা ফুল স্টপ দিলাম। আমি একটু বড় করে দিচ্ছি বোঝার জন্য। শুধু ওয়ারি কিন্তু আমরা লিখলাম, আর বাদ বাকিটা এই ইজির থেকে এটা কিন্তু আমাদের কোশ্চেনেই ছিল। তাহলে এখানে হোয়াটের এখানে শুধু সেই শব্দটা, এখানে যেহেতু লাস্ট সেন্টেন্স বলেছে তাই আমরা প্যাসেজের লাস্ট সেন্টেন্স অনুযায়ী এই ওয়ারি শব্দটা বসাইছি। আর যদি লাস্ট সেন্টেন্সের পরিবর্তে ফার্স্ট সেন্টেন্স বলতো তাহলে আমরা এখানে কি করতাম, প্রথম সেন্টেন্স থেকে মেন ওয়ার্ডটা, যেমন মোস্ট মেন লং ফর ওয়েলথ, হয়তো ওয়েলথ বসাই দিতাম। এবার বলা হচ্ছে হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা এটা আবার করলাম, এ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে পেস্ট করলাম। এখানে ইট আছে, ইটটা বড় হাতের করে দিলাম, আর ওখানে হেল্পের ডাজ আছে বলে হেল্পের সাথে এস যোগ করলাম, একটু বড় করে নেই যাতে করে আমরা বুঝতে পারি। তাহলে এটাও কিন্তু এই কোশ্চেন থেকে, ইটির থেকে কেটে নিলাম। ইট হেল্পস, ইউর জায়গায় দেব মি, ইউর পরিবর্তে দেব মি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এবার আমরা শুধু যোগ করব বাই, তারপরে মেন আইডিয়াটা লিখে দেব। এখানে যে মেন আইডিয়া আছে ওয়েলথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, ওয়েলথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। আর বাই ওয়েলথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স কমা দেব, দিয়ে সাপোর্টিং আইডিয়াগুলো লিখে দেব। ইম্পর্টেন্স অফ ওয়েলথ, ইম্পর্টেন্স অফ ওয়েলথ, তারপরে গুড সাইড অফ ওয়েলথ, তারপরে নেসেসিটিস অফ ওয়েলথ।
তাহলে কত সহজে লিখলাম, একদম বলা যায় আমরা এই প্রশ্নের আলোকে লিখলাম কি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ প্যাসেজ। এখানে হটের ওখানে ওয়ারি বসাই দিলাম, ওয়ারি ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। তারপর বলা হচ্ছে হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা এখানে লিখছি ইট হেল্পস মি, ইউজ জায়গায় শুধু মি দিছি। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স বাই দিয়ে এই যে বি নাম্বারে লিখছিলাম মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, সেইগুলোই শুধু কমা দিয়ে দিয়ে এখানে লিখে দিলাম। এভাবে লিখলেই হয়ে যাবে। এবার আমরা অতি সহজে চলে আসব কিভাবে আমরা এই সামারিটা লিখব। সামারি লেখার জন্য 5টা সেন্টেন্সের ভিতর থেকে লিখে দিলে হয়, তবে আমি এখানে সামারি লেখার একটা নিয়ম দিয়ে দিছি। সেটা যেহেতু এটা কোয়ালিটি বিষয়ক, তাই কোয়ালিটি বিষয়কটা আমরা এখান থেকে একটু খেয়াল করি। এখানে আমার বইতে রুল দেওয়া আছে, যাদের বই আছে দ্বিতীয় পেজে গেলেই আপনারা এই রুলটা খুঁজে পাবেন। দ্বিতীয় পেজে গেলেই রুলটা খুঁজে পাবেন। এখানে যে বলা হচ্ছে, আমরা মনে করেন অ্যান্সার এখানে লিখলাম, কি বলতে চাচ্ছে আমরা এখানে লিখি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে আমরা মূলত এখানে কি লিখব, এখানে এই যে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যেগুলো লিখেছি এইটাই কিন্তু দেখেন এখান থেকে কপি করে দিচ্ছি ফুল বোঝার জন্য। তাহলে আমরা কি লিখলাম, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একদম কোনো বক্তব্য ছাড়াই ওইখান থেকে মনে করেন কপি। দ্য প্যাসেজ অ্যাবাউট ওয়েলথ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স অফ ওয়েলথ, গুড সাইডস অফ ওয়েলথ, নেসেসিটিস অফ ওয়েলথ, আমরা এটা লিখলাম। এরপর শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো পরপর লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে যে শর্ট কোশ্চেনের লিখছিলাম এই অ্যান্সার দুটো এরপরে যেই লিখে দেব। যেমন 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হয়েছিল, এখান থেকে এই পর্যন্ত আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিলাম, কাট করে বসাই দিলাম। আপনারা তো আর কাট করে বসতে পারবে না, দেখে লিখে দিতে হবে আর কি। এরপরে বি নাম্বার প্রশ্নের বা 2 নাম্বার প্রশ্নের উত্তর এখানে আমরা লিখে দিলাম। ওইটা ভুল হয়ে গেছে, একটু অন্য জায়গায় বসাইছি, এটাকে এখানে আমরা বসাই দিলাম। যদি মনে করি যে না এর পরে আমাদের ছোট মনে হচ্ছে, আরো দুটো একটা সেন্টেন্স লিখবো, ডাইরেক্ট কোনো চিন্তা না করে এখানে উপরে যাবেন, যে সরাসরি এখান থেকে আপনার যেটা পছন্দ হয় কাট করবেন, করে এর পিছিয়ে লিখে দেবেন। তাহলে এই প্যাসেজটা সম্পর্কে আমি যা বললাম, এখানে পড়ালেখার কিন্তু খুব বেশি জরুরত না। শুধু সি নাম্বারটা বলেছি, সি নাম্বারটার নিয়ম আমি বললাম না। এখানে সেন্টেন্সের মিনিং লিখতে হবে ইংলিশে, যারা পারবেন লিখবেন, এবং সেই অনুযায়ী এর রুলটা আমার বইতে দেওয়া রয়েছে, মুখস্থ করে নেবেন বা জেনে নেবেন। আমি অবশ্য আজকের ক্লাসে, ভিডিও ক্লাসে দেখাচ্ছি না, অন্য কোনো ক্লাসে হয়তো দেখাবো। তবে আমি এখানে বলতেছি যে এ নাম্বারে দুটো প্রশ্ন সহজেই উত্তর করা সম্ভব। বি নাম্বারের মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া মাত্র 4টা রুল মুখস্থ করবেন, সেই অনুযায়ী। সি নাম্বার বাদে ডি নাম্বারে যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা ঠিক যে নিয়মে বলছে এই নিয়মে বের করবেন। ঠিক একইভাবে কিন্তু যেভাবে বি থেকে ডি লিখেছি, আবার বি থেকে কিন্তু এ এবং বি মিলে কিন্তু আমি লিখছি হচ্ছে সামারিটা, শুধু আগে যোগ করেছি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। তো এইভাবে যে কোনো প্যাসেজ সহজেই শুধুমাত্র একটা দাগ নাম্বার বাদে, সি নাম্বার বাদে এ, বি, ডি এবং ই সহজেই উত্তর করা সম্ভব, এবং সেক্ষেত্রে কোনো বেগ পাওয়ার দরকার হবে না। আমি মনে করি মাত্র 10 থেকে 20 মিনিট যদি ব্যয় করা হয় ইনশাল্লাহ, তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর করতে পারবেন। তো সবাইকে এতক্ষণ আমাদের এই ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাস যাতে প্রপারলি পেতে পারেন সেজন্য আমাদের এটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে অন্যদেরকেও উৎসাহিত করবেন বা লাইক দেবেন, আমাদের পোস্টগুলো দেখবেন এবং ভালোভাবে উত্তর করা শিখবেন। আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।